কালকে রাত্রে দরদ দেখে আসলাম। আপনারা জানেন যে আমি হিক্সভিল সে লং আইল্যান্ড গিয়েছিলাম, সোয়া ঘন্টার ড্রাইভ। আমি যেখানটায় আছি ফ্লোরাল পার্ক থেকে সেখানে যেতে প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে, কারণ ট্রাফিক ছিল তখন। ওই সময়টা ট্রাফিক থাকে। ওই যে শোগুলো ছিল রাত্র 8টায় একটা শো ছিল, সেটা আবার শেষ করে বাড়িতে আসতে আসতে অনেক দেরি হয়ে যাবে, তাই আমরা 6টার শো দেখেছি। ওখানে যে সিনেমা হলটা হিক্সভিলে, সেখানে 85% ফুল ছিল, এটা আমি আগেও বলেছি। এবং ওখানে অনেক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছে, তাদের একটা আড্ডা করেছি। সেটাও এরা সব সাকিবিয়ান, নিউ ইয়র্কে থাকে, সব ছবি দেখে, সাকিবের পাগল ভক্ত। ওদের সাথে কথা বলেছি, ওদের একটা ব্লগও আমি ছেড়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো সিনেমা দেখলাম, সিনেমা দেখার পর রিভিউ নিলাম, সবাই ভালো বললো। আমেরিকার মানুষ একটু বেশি ভালো বলছে। এই জন্য কি জানেন, যে এরা আসলে একটু ক্লাস ছবি দেখে অভ্যস্ত, মানে ইংরেজি ছবি প্রচুর ভালো ভালো ছবি দেখে, অফ ট্র্যাকের ছবি ওগুলো দেখে, এগুলো ওরা খুব পছন্দ করে। এই জন্যই দরদ ওদের কাছে ভালো লেগেছে। মোটামুটি কেউই খারাপ বলেনি, কেউ সমালোচনা করেনি। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য বিষয় হলো যে আমি বাড়িতে এসে দেখলাম ছবিটি টোটালি পাইরেসি হয়ে গেছে, যেটা ছবিটির জন্য একটি কাল হয়েছে। এমনিতেই বাংলাদেশে মিক্স রিপোর্ট আছে, আপনারা জেনে গেছেন। ছবির রিপোর্ট বাংলাদেশে খুব একটা ভালো নয়, মানে রিপোর্ট বলতে সেল খুব একটা ভালো নয়, ছবি ভালো। বেসিক্যালি আমাকে যদি জিজ্ঞাসা করেন যে ছবিটি কেমন লেগেছে, আমি বলবো এটা সাকিব শো দেখে আসলাম, দরদ দেখিনি ভাই। প্রতিটা সিকোয়েন্সে সাকিবের অনবদ্য অভিনয়। সাকিব, আই এম 100% শিওর এবার ন্যাশনাল অ্যাওয়ার্ডটা মেরে দেবে এই ছবি থেকে। তুফান থেকে পাবে না, এবং রাজকুমার থেকেও চান্সেস আছে, কিন্তু দরদ 100% পেয়ে যাবে ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো ছবি কেমন হলো আমি অ্যাজ এ মেকার কোনো সমালোচনা করব না, কারণ একটি সিনেমা যে মেকার বানায় সে তার স্টাইলেই বানায়, তাই না? যেমনটি মনে করেন আপনি একটা আর্ট করবেন, একটি গরু আঁকতে দিল আপনাকে, আপনি একরকম গরু আঁকবেন, আমি একরকম গরু আঁকবো, সবারটা গরুর সাইজই হবে, কিন্তু গরু সুন্দর করে হবে না। কোনো গরু ভালো হবে, কোনো গরু খারাপ হবে। তো সিনেমার পরিচালক হলো মেইন। আমি আগেও বলেছি যে সিনেমা চলে গল্প, শিল্পী, পরিচালক এবং অনেকের সমন্বয় ঘটিয়ে। মামুন কি করেছে আমি জানি না, ছবির গল্পে বেশ ঘাপলা ছিল। আমি যতদূর শুনেছি, আমি ঢাকায় থেকে খবরটা পেয়েছি, ছবির গল্পটা আপনারা যেভাবে দেখেছেন, মামুন যেভাবে কেটে কুটে এডিটিং করে এখানেরটা ওখানে লাগিয়ে দিয়েছে, এবং অনেক মানুষকে 55 মিনিটস বসিয়ে রেখেছে, কিছু বুঝতে দিচ্ছে না। এই কারামতিটা মামুন না করলেও পারতো। আমার মনে হয় সাকিব খানকে এই গল্পটি শোনানো হয়েছিল অন্যভাবে। আমি যেটা শুনেছি সেটা ছিল এমনটি, ছবি স্টার্ট হয়ে সাকিব খান হসপিটালে, সাকিব খান হাসছে, লাস্ট যে হাসিটা দিল, সেখান থেকে ফ্ল্যাশব্যাকে গল্পটি যাবে। শুটিংয়ে গিয়ে যে ঘটনাটা ঘটিয়েছে, সেখানে রাহুল দেব সহ মেয়েটাকে রেপ করা হবে। তারপর সাকিব খান রিভেঞ্জ দেবে, ধীরে ধীরে রিভেঞ্জ দেবে। রিভেঞ্জটা মনে করেন ছবির 12-13 নম্বর রিলে আসবে, এর আগে গল্পটা পুরোপুরি বলে দেবে। 12 নম্বর 13 নম্বর রিলে গিয়ে সাকিব খান কি করবে, রিভেঞ্জ দেবে। এই 2 রিলে সাকিব খান রিভেঞ্জ দেবে, ছবি শেষ। স্ট্রেইট গল্প ছিল, সেটাকে মামুন কেটে কুটে আগেরটা পিছনেরটা আগে, পিছনেরটা পিছনে, তারপরে নিয়ে এমন একটা গোলপাক লাগিয়ে ফেলেছে যে গল্পটা অনেকের কাছে প্রথম দিকে বোধগম্য হয় না, শেষগুলো ভালো ছিল। এখন ছবিতে কিন্তু রাহুল দেবকে নিয়েছে সুপারস্টার হিসেবে। এখানে আমার একটা প্রশ্নটা অনেকের মনেই ছিল, এই নিউ ইয়র্কে অনেকে বলেছে, বাংলাদেশ থেকে অনেকে বলেছে যে একটি সুপারস্টার, ওয়াই রাহুল দেব? রাহুল দেব তো কোনো বড় আর্টিস্ট নয় বা হিরো নয়, ইজ এ ভিলেন, সে অলওয়েজ নেগেটিভ চরিত্র করে। ওকে কেন মামুন কাস্ট করেছিল এই জন্য এই সুপারস্টারটাও হিরোইনকে ইজ্জতহানি করবে, এটাই ছিল গল্প। কিন্তু আপনারা জানেন, একসময় হিমেল আশরাফ একটি ইন্টারভিউ বলেছিল যে এই ছবির গল্পে ঝামেলা আছে। তার মানে কি? তার মানে ঝামেলা ওইটাই যে একজন সুপারস্টার সে কি করে একটি মেয়ের ইজ্জতহানি করতে পারে, এটা সাকিব খানের মাথায় ঢুকিয়ে দিয়েছে হিমেল আশরাফ। আমি যতদূর জানি, ভাই নাও হতে পারে। সাকিব খানকে বোঝানো হয়েছে যে ভাই, আপনি তো একজন সুপারস্টার বাংলাদেশের, ইয়েস সবাই জানে আপনি মেগাস্টার, তা আপনি কি চাইবেন যে কোনো মেগাস্টার কোনো মেয়েকে ইজ্জতহানি করুক? এতে করে মেগাস্টার বা সুপারস্টারের ইজ্জতহানি হয় না? সাকিব খানের মাথায় ঢুকানো হয়েছে। এরপর সাকিব খান মামুনকে বলেছে, ওই সিন তুমি রাখতে পারবে না, সুপারস্টার কখনোই মেয়েটার ইজ্জতহানি করতে পারে না, তাহলে আমি ছবিতে ঝামেলা করে দেবো। মামুন শুনেছে। মামুন তখন চিন্তা ভাবনা করে ওখানে ডায়লগটা দিয়েছে, সুপারস্টার কখনো রেপ করে না বলে তাকে ঘুম পাড়িয়ে তাকে সরিয়ে দিয়েছে। কারণ আমার প্রশ্ন হলো, যে কাহিনীটা আমি বললাম এটাই সত্য এই জন্য
যে এই যদি কাহিনী না হতো তাহলে তো রাহুল দেবকে নিত না। আমি তো ছবির প্রথম থেকেই মানতে পারছি না যে রাহুল দেব একজন সুপারস্টার, ওকে আমরা চিনি। ওখানে যদি অনন্য মামুন যে ওরা নতুন শিল্পীকে নিত, ইভেন কি এই যে তুফানে যে ছেলেটা কুকু কুকু গান গেয়ে যাওয়ার সময় যে গুলি খেয়ে মরে গেল কি সচদেব, ওকে নিত, বা অপরিচিত কোনো একটা সুন্দর মুখকে নিয়ে করতে পারতো, সেটা মামুন করেনি। ডিউ টু এটা নেগেটিভ ক্যারেক্টার ছিল এবং রাহুল দেব নেগেটিভ ক্যারেক্টার করে। ছবিটা ওখানে একটা প্রচণ্ড মার খেয়েছে। অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই 4 জনকে মেরেছে, বুঝলাম, ডাক্তারবাবুকে মেরেছে, দ্বিতীয় ডাক্তারবাবুকে মেরেছে, প্রডিউসারকে মেরেছে এবং সরফরাজকে মেরেছে। তো সরফরাজ তো কোনো অন্যায় করেনি। আপনারা মার্ক করে দেখুন সরফরাজের ক্যারেক্টারটা কেমন। সে এলএসডি খায়, সে ভায়াগ্রা খায়, সে ইনফ্লুয়েন্স করে একটি মেয়েকে। সেই লোকটা আবার একটা সুন্দরী মেয়ে দেখে চুপচাপ থাকবে বা বলবে যে তুমি তোমার হাজব্যান্ডকে দেখে শুনে রাখবে। আই ডোন্ট বিলিভ। ও তো ভিলেন, ওকে হিরো বানিয়েছে। এখানে মামুন একটা বিরাট ভুল করেছে। শুধু আমি না, অনেকেই আমাকে বলছে যে ভাই এই বেটা সুপারস্টার হলো কি করে, এই বেটা তো ভিলেনের পাঠ করে। এইখানে গন্ডগোল করে এইটা ঠিক করতে যে মামুন আগেরটা পিছনে, পিছনেরটা আগে, তারপরেরটা পিছনে, তারপরটা এইখানে মানুষের মাথাকে পাগল করে দিয়েছে। যাক, শেষ পর্যন্ত শেষের রিলগুলো মানে শেষের বেশ কিছুক্ষণ সে গল্পটাকে গুছিয়ে এনেছে। কিন্তু মানুষের মনে কিন্তু প্রশ্ন থেকে যায়, সরফরাজকে কেন খুন করলো শাকিব খান? এই প্রশ্নের উত্তর মামুন দিতে পারবে না। এই প্রশ্নের উত্তর আমি বললাম যে গল্পটা এর মধ্যে লুক্কায়িত আছে। এনিওয়ে, ছবির আহামরি কোনো ছবি হয়নি। সেল ভালো ডিউ টু শাকিব খান। ওয়ান ম্যান শো। শাকিবের অভিনয়, শাকিবের ভেরিয়েশন, শাকিবের যে মানে প্রতিটা সিকোয়েন্সে শাকিব যা করেছে, আই লাইক ইট। এবং আমার মনে হয় সবাই লাইক করেছে। আমি নিউ ইয়র্কের কয়েকজন মহিলার কথা শুনলাম, আমার ইন্টারভিউ আপনাদের দেখেছেন, যে ওরা কখনো শাকিব খানের ছবি দেখেনি, ছবিটা তারা লাইক করেছে। তারা বলছে গল্পে একটু প্রবলেম ছিল, বাট শাকিব ইজ সুপার। মানে শাকিবের সুনাম চারিদিকেই হচ্ছে। এখন প্রশ্ন হলো, শাকিব খানের যত সুনামি হোক বন্ধুরা, একটি ছবি যদি একটি পরিচালক বা একটি আর্টিস্টের জন্য বা যার জন্যই হোক খারাপ ব্যবসা করে, সেই এফেক্ট গিয়ে পড়ে সেই প্রোডাকশন হাউস, পরিচালক, ক্যামেরাম্যান, অন্যান্য ছোটোখাটো আর্টিস্ট, ইনক্লুডিং দ্য মেইন স্টার। এটা শাকিব খানের ছবি, এটা তো সুপারহিট হওয়া উচিত ছিল। অনেকে বলে ঈদ 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 লাগে না তো, তার প্রমাণ তো দিয়ে দিয়েছে প্রথম দিন বাংলাদেশের দর্শকরা, সাকিবিয়ানরা, অল প্রিভিয়াস রেকর্ড ব্রেক। তাহলে ঈদ কেন লাগে ভাই? ছিল তো, দর্শক গেছে, সাকিবকে দেখতে গেছে, কিন্তু ঠিক সেই পরিমাণ খুশি হয়ে সিনেমা বলতে বের হতে পারেনি। এবং অন্য কেউ বুক ফুলিয়ে বলতে পারেনি যাও গিয়ে দেখে আসো কি সিনেমা বানিয়েছে, যেটা তুফানে হয়েছিল, যেটা প্রিয়তমায় হয়েছিল। দেখুন, অনেকেই বলে প্রিয়তমার গল্প ভালো নয়, বাট প্রিয়তমার একটা স্ট্রেট লাইন গল্প ছিল। অনেকেই বলে তুফানের কোনো গল্প নাই, বাট তুফানে একটা ছোট্ট গল্প আছে। এখানে কিন্তু প্রচুর প্রচুর ডেপথের একটা গল্প ছিল। এটাকে মামুন গুপলেট বানিয়ে দিয়েছে। কারণ কি, এই বিভিন্ন কারণের পিছনে আছে। আপনারা মামুন সম্পর্কে জানেন কতটুকু জানি না, আমরা জানি। মামুন বেসিক্যালি রাইটার, ওখান থেকে সে পরিচালক হয়েছে, সামহাও হয়েছে। কোনো একটা ছবি এমন কোনো আপ টু দ্য মার্ক বানায়নি। এর আগে নবাব এলএলবি নিয়ে এসে ঝামেলা করেছে। শাকিব খান কেন যে বারবারই আবার সেই মামুনের ছবি করে, এই প্রশ্নটা অনেকেই যখন করেছে, সেটার একটা বড় উত্তর হলো আপনাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। শাকিব খান যখন আমেরিকা থেকে আসলো তখন কিন্তু রাজকুমার স্টার্ট হয়নি। এখানে আমেরিকায় কথা ছিল রাজকুমার করা হবে, সেটা যে কারণে তখন হয়নি। দেশে গিয়ে এসে প্রথম কিন্তু উনি মামুনের সিনেমাটা সাইন করেছে, এরপর প্রিয়তমা, এরপর রাজকুমার, এরপর তুফান। ওই সময়টা ছিল সাকিবের জন্য একটু খারাপ সময়। 6 মাস আমেরিকায় থাকা, দেশে গেছে, ছবি নেই। মামুন অনেক প্রমিস করেছে, ভালো একটা গল্প শুনিয়েছে, সাকিবকে কনভিন্স করেছে। সাকিব বললো লো বাবা করলো, কেন বসেই তো আছি, আর গল্পটা তো খারাপ নয়। সেই গল্পটাকে নিয়ে যা করলো মামুন, অথচ সাকিবকে দেখেন বন্ধুরা, সাকিবকে কেউ বলতে পারবেন যারা সাকিব হেটার্স আছেন সাকিবের অভিনয় ভালো হয়নি? বুকে হাত দিয়ে বলুন তো। প্রতিটা সিনে সে যে ভেরিয়েশন এনেছে, সেটা তো দেখার মতো। এবং এতক্ষণ যে দর্শক বসে রয়েছে সেটা অনলি ফর সাকিব খান। তারপর দেখেন এখানে গানগুলো নিয়ে কথা উঠছে, গানগুলো তো তেমন ভালো হয়নি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো, নিউ ইয়র্কে আমি প্রথম দেখলাম বাংলা গান, তারপরে দেখলাম হিন্দি গান। মানে ইজ ইট এ ফিল্ম? এটা ফাজলামো বলেন আপনারা? আমি বাংলা ছবি দেখতে আসছি, আমাকে একবার বাংলা গান দিচ্ছেন, একবার হিন্দি গান দিচ্ছেন। ওয়াই? হয় হিন্দি দেন, নয় বাংলা দেন। তারপরে সবচেয়ে বড় যেটা
প্রবলেম হয়েছে ছবিতে, যেটা অনেকেই বলছেন ছবির নাকি লিপসিং নাই। কি করে থাকবে বলুন? ও তো হিন্দিতে শুটিং করেছে। ভারতীয় আর্টিস্টরা যারা হিন্দিতে কথা বলেছে এবং ডাবিংটা করেছে সে কলকাতায়, এবং সেই বাংলা ভাষা যেটা ব্যবহার করা হয়েছে সেটা কলকাতার বাংলা। এটাও আমাদের বাংলাদেশের মানুষ আত্মস্থ করতে পারেনি, কারণ আর্টিস্টগুলো প্রথমত আমাদের দেশের আর্টিস্ট নয়। যেমন রাজেশ শর্মা আমাদের এখানকার নয়, তারপর অলোক জৈন আমাদের এখানকার নয়, রাহুল দেব আমাদের এখানকার নয়, সোনাল চাহান আমাদের এখানকার নয়। ম্যাক্সিমাম আর্টিস্ট যেহেতু অপরিচিত, ভারতীয় মানুষ নিজের কাছে নিজের মানে আত্মস্থ করতে পারেনি সোজা কথা। এক শাকিব খান ব্যতীত, শাকিব খানের ল্যাঙ্গুয়েজটা যখন এসছে কলোকিয়াল বাংলায় ভালো লেগেছে, কিন্তু ওরা যখন কলকাতার বাংলা বলছে তখনই একটা খাপছাড়া ভাব চলে এসছে। এই যে লিপসিং হয়নি, এর জন্য অনেকে মেন্টালি ডিস্টার্ব হয়েছে। কারণ আমি আপনাকে আগেও বলেছি যে সিনেমা যখন দেখবেন যদি লিপসিং ঠিক মতো না হয় আপনি ওখান থেকে সরে যাবেন। এটাও একটা বড় প্রবলেম। আর সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, পাইরেসি। এই সর্বনাশটা যারা করলো তাদেরকে এখনই ধরা উচিত। একটি সিনেমা হাউসে চলছে, অনলি 6 ডে, একটি সপ্তাহ পার হয়নি, পাইরেসি হয়ে গেল। মামুনরা সেই প্রোটেকশন দিতে পারলো না। যে মানুষটি সাকিবের সিনেমা দেখার জন্য মুখী হয়ে বসে থাকে, সেই মানুষটি ব্যতীত সাধারণ দর্শক যদি ঘরে বসে ইউটিউবে দেখতে পারে, সে কি সিনেমা হলে যাবে? যাবে না। ছবিটার সর্বনাশ করে ফেললো লাস্ট পাইরেসি। তো সুন্দর গল্পের ছবি শাকিব খান অনেকদিন পরেই পেয়েছিল। আমি শাকিবকে দোষ দেবো না, এই জন্য সুন্দর গল্প শুনে নিজেকে উজাড় করে দিয়েছে ভাই, উজাড় করে দিয়েছে। তারপরে কোনো ভালো একটা রেজাল্ট আনতে পারছে না। দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে আমি শাকিবকে বলবো, শাকিব তুমি এবার থেকে একটু বেছে শুনে ছবি করো ভাই, কারণ তোমার কাঁধে পুরো বাংলা চলচ্চিত্রটা ভর করছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফিজ।